हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक इनफरमेशन चैनेले आपनादेर सकलके जानाई स्वागतम। आमी नाजमुस। चतुर्थ दफा भोटे 4 जन निरीह साधारण नागरिकके केंद्रीय बाहिनीर गुली एवं पंचम दफा भोटेर आगे उठे एसेছে 9টি एकादम लेटेस्ट अपडेट। शुधु ताई नয়, एर साथेই রয়েছে दिनेर पर दिन बाড়ছে आरो ব্যাপক সংক্রমণ বা আক্রান্তের সংখ্যা। এর জেরে আবারও জারি হতে চলেছে লকডাউন। অন্যদিকে চতুর্থ দফা ভোট পর্যন্ত ব্যাপক উত্তেজিত হয় রাজ্যে 44টি আসনের মধ্যে বেশ কিছু আসন। আরো উত্তপ্ত হয় শীতলকুচি। ঠিক এই মুহূর্তেই রাষ্ট্রপতি শাসন নিয়ে উঠে এসেছে আরো একটি বড় খবর। শুধু তাই নয়, এর সাথেই রয়েছে আজকের বাছাই করা একাদম 20টি লেটেস্ট ও তাজা হেডলাইন। চলুন দেখে নেওয়া যাক আজকের লেটেস্ট ও গুরুত্বপূর্ণ তাজা হেডলাইনগুলি। ক্ষমতায় এলেই শরণার্থীদের নাগরিকত্ব প্রদান সিএএ নিয়ে মমতাকে এক হাতে অমিত শাহের। প্রশান্ত কিশোরকে টাকা ফেরত দিতে বললেন শুভেন্দু অধিকারী। এবং এর সাথেই রয়েছে ফাঁস হলো গোপন চক্রান্ত, কার নির্দেশে শীতলকুচিতে ওই 4 জনকে মারা হলো গুলি। বাহিনীর গুলিতে নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দিচ্ছে রাজ্য শর্ত সাপেক্ষ অনুমতি কমিশনের। ভোটের শেষে এক প্রকার জারি হবে লকডাউন। করোনার বেলাগাম গতি, বাংলায় বড় ঘোষণা লকডাউন নিয়ে। বজবজে ব্যাপক বোমাবাজি, আহত 2 জন। অন্যদিকে আবারও জারি হতে চলেছে টানা 15 দিন লকডাউন। বিকল্প রুজির দাবি বিরোধীদের। শীতলকুচির ঘটনা নিয়ে বিতর্কে ঢিল ছুড়লেন মিঠুন চক্রবর্তী। অন্যদিকে ফের যেন জোটের মধ্যেই গৃহযুদ্ধ। আব্বাস ও অধীর রঞ্জনের মাথায় হাত। ফাঁসতে চলেছে আবারও আব্বাস সিদ্দিকী। অধীর আব্বাসের বিরোধ অব্যাহত। মুর্শিদাবাদে 3 আসনে প্রার্থী আইএসএফ এর। নির্বাচন কমিশন এখন বিজেপির কমিশন। বাংলায় মানুষ আস্থা হারিয়েছেন জানালেন অধীর। কেন্দ্রীয় বাহিনীর প্রতি সম্মান দেখান। শীতলকুচি কাণ্ডে নাম না করে মমতাকে বিঁধলেন রাজ্যপাল ধনকর। অন্যদিকে আবারও ফাঁস হলো গোপন চক্রান্ত। তিনি ইস্তফা দেবেন শর্ত দিয়ে মমতার দাবিতে সাড়া দিলেন অমিত শাহ। অবশেষে ইস্তফার পথ বেছে নিলেন অমিত শাহ। জানানো হচ্ছে তিনি ইস্তফা দেবেন শর্ত দিয়ে মমতার দাবিতে সাড়া অমিত শাহের। মমতার সভামঞ্চে শহীদ আনন্দ বর্মনের নাম। অমিত শাহকে মিথ্যাবাদী তকমা তৃণমূলের। শীতলকুচির ঘটনা পরিকল্পিত গণহত্যা অভিযোগ মমতার। নিহতদের পরিবারকে সাহায্যের আশ্বাস। ফাঁস হলো অমিত শাহের চক্রান্ত, পদত্যাগ করুন জানালেন মমতা। 4 দিনে রাজ্যে করোনা সংক্রমণ 2000 বেশি। কলকাতা ও উত্তর 24 পরগনা বাদে 6 জেলায় রোজ আক্রান্ত 200-রও বেশি। করোনা সংক্রমণের নয়া রেকর্ড। বাংলায় আক্রান্ত সংখ্যা 4000-এর বেশি। আরো 2 মন্ত্রী করবেন পদত্যাগ। তারপর রাষ্ট্রপতি শাসন দাবি বিজেপির। এবং এর সাথেই রয়েছে শীতলকুচি কাণ্ড নিয়ে ফাঁস হলো গোপন চক্রান্ত। দেখে নেব কারা কারা ছিলেন এই চক্রান্তের মূলে বা কেনই চালালো কেন্দ্রীয় বাহিনী গুলি। অন্যদিকে রয়েছে দিনের পর দিন যখন বাড়ছে করোনা সংক্রমণ এবং আক্রান্তের সংখ্যা, একদিকে যখন দেশের বিভিন্ন রাজ্যগুলি জারি করেছে লকডাউন, ঠিক এই সময়তেই পশ্চিমবঙ্গের লকডাউন নিয়ে আরো একটি বড় ঘোষণা। শুধু তাই নয়, অবশেষে মাথায় হাত পড়তে চলেছে আব্বাস সিদ্দিকীর। জোট নিয়ে ব্যাপক সমস্যা অধীর রঞ্জন চৌধুরী ও আব্বাসের মধ্যেই। এবং এর সাথেই রয়েছে শেষ হয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দফার ভোট। এই ভোটের সমীক্ষা কি? এই টোটাল 4 দফা ভোটে কে রয়েছে আগে, কে রয়েছে পিছিয়ে, দেখে নেব এক নজরে। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। নিউজ রিপোর্টে জানানো হচ্ছে ফাঁস হলো গোপন চক্রান্ত, বুকে গুলি করার নির্দেশ কেন্দ্রীয় বাহিনীকে। শীতলকুচি কাণ্ডের পর ভাইরাল হলো সায়ন্তনের ভিডিও। সিআরপিএফ কে বলে দেব গুলি যেন বুক লক্ষ্য করে যায়। শনিবার চতুর্থ দফা ভোটে শীতলকুচির ঘটনার পর বিজেপি নেতা সায়ন্তন বসুর ভাষণের একটি অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই ভিডিওতে সায়ন্তন বসুকে কেন্দ্রীয় বাহিনীকে বুকে লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দিতে যাচ্ছে, যা ইতিমধ্যে জোর বিতর্ক শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। শনিবার শীতলকুচি জোড়া পাটরায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 সাধারণ ভোটারের মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। গোটা ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকার, কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের ঘাড়ি দোষ চাপিয়েছে শাসক দল তৃণমূল। শুধু শাসক দল তৃণমূলই নয়, দোষ চাপাচ্ছে আরো শাসক বিরোধী দলগুলো। অন্যদিকে বাহিনীর গুলিতে নিহতদের পরিবার ও আহতদের কাছে ক্ষতিপূরণ দিচ্ছে রাজ্য শর্ত সাপেক্ষ কমিশনের। শীতলকুচি বিধানসভার অন্তর্গত মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দিচ্ছে রাজ্য সরকার। অন্যদিকে সোমবার থেকেই জারি হতে পারে 15 দিনের লকডাউন, বিকল্প রুজির দাবি বিরোধীদের। সপ্তাহান্তে লকডাউন, নাইট কারফিউ, দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য কমেছে, কিন্তু তা যথেষ্ট নয়। শনিবার তাই রাজ্যে
কংগ্রেস সর্বদলের প্রতিনিধিদের বৈঠক বসেছিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সেখানে বিরোধী নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, সেখানেই মুখ্যমন্ত্রী ঠাকরে জানিয়েছে মহারাষ্ট্রে জারি হতে পারে 15 দিনের লকডাউন। 12 এপ্রিল থেকে শুরু হতে পারে ওই লকডাউন। এরপরে রয়েছে দিনের পর দিন যখন বাড়ছে করোনা সংক্রমণ এবং আক্রান্তের সংখ্যা, একদিকে দেশের বিভিন্ন রাজ্যগুলিতে জারি করা হয়েছে লকডাউন। ঠিক এই সময়তেই নিউজ রিপোর্টে জানানো হচ্ছে ভোট শেষে এক প্রকার লকডাউন নিশ্চিত। করোনার বেলাগাম গতি বাংলায়। দিনের পর দিন পশ্চিমবঙ্গ যে হারে করোনা সংক্রমণ বা আক্রান্তর সংখ্যা বাড়ছে, তাতে ভোট শেষ হতে না হতেই লকডাউন জারি করা হোক, এমনই দাবি বিশেষজ্ঞদের। যদি এই মুহূর্তে বাংলায় লকডাউন জারি না করা হয়, তাহলে এবারে করোনা নয়, করোনার স্ট্রেন ব্যাপক আকার ধারণ করবে বাংলায়। অন্যদিকে উত্তপ্ত বজবজ, ব্যাপক বোমাবাজি, আহত 2। চতুর্থ দফা ভোটের পরেই বোমাবাজির ঘটনা ঘটল বজবজে। এই ঘটনায় 2 জন আহত হয়েছেন বলে খবর। আহতর নাম শেখ বাপ্পা ও অভিজিৎ আধিকারী। ঘটনাটি ঘটেছে বজবজ বিধানসভার ডোঙারিয়া রায়পুর গ্রাম পঞ্চায়েতে। তবে শীতলকুচি কাণ্ড নিয়ে আরো একটি বড় খবর বলা হচ্ছে, শীতলকুচি ঘটনায় নিহত পরিবার লোকেদের ক্ষতিপূরণ দেবে 5 লক্ষ টাকা, আহতরা পাবে 2 লক্ষ টাকা। এই আর্থিক সাহায্যের কথা কোনোভাবেই ভোট প্রচার চলাকালীন বলা যাবে না। ক্ষতিপূরণের টাকা জেলা শাসকের পক্ষ থেকে নিহত এবং আহতদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে জোটের মধ্যেই কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে গৃহযুদ্ধ, অধীর আব্বাসের বিরোধ অব্যাহত। মুর্শিদাবাদের 3 আসনে প্রার্থী আইএসএফ এর। সংযুক্ত মোর্চার বড় ধাক্কা খেল মুর্শিদাবাদে। এই জেলার 3টি কেন্দ্রে কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছেন আইএসএফ। বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছেন কংগ্রেস এবং বাম নেতারা। এটা যে হবেই সেটা অনুমান করা গিয়েছিল অনেক আগেই। 28 ফেব্রুয়ারি ব্রিগেড ময়দানের সমাবেশে প্রথম আত্মপ্রকাশ করে সংযুক্ত মোর্চা। বামেদের উদ্যোগে ব্রিগেডের সেই সভায় যোগ দিয়েছিলেন কংগ্রেস ও আইএসএফ সেদিন সবাই কয়েক লক্ষ মানুষের সামনে মতবিরোধ দেখা দেয় আইএসএফ এর প্রধান আব্বাস সিদ্দিকী, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জনের মধ্যেই। আর সেই মতবিরোধ এখনো পর্যন্ত অব্যাহত রয়েই যাচ্ছে। অন্যদিকে নির্বাচন কমিশনকে জানানো হচ্ছে, নির্বাচন কমিশন এখন বিজেপির কমিশন, বাংলায় মানুষ আস্থা হারিয়েছেন বললেন অধীর। শীতলকুচি নিয়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এখনো চুপ। এবার বাংলার মাটিতে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীর চৌধুরী কলকাতায় চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রচারে শীতলকুচির ঘটনা নিয়ে আক্রমণ শানালেন নির্বাচন কমিশনকে। সোজাসুজি শুনিয়ে দিলেন কমিশনের উপর আস্থা নেই বাংলার মানুষের, কমিশনের উপর কোনো আস্থা নেই সাধারণ মানুষেরও। তিনি আরো বলেন, বাংলার এই নির্বাচন কমিশনকে বিজেপির কমিশন বলে মনে করা হচ্ছে। এই কমিশনের উপর কোনো আস্থা নেই, কোনো বিশ্বাস নেই। আমি চাই নির্বাচন কমিশন শীতলকুচির ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত করে যাদের কারণে 5 জনের মৃত্যু হয়েছে তাদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক, এমনই দাবি করলেন অধীর রঞ্জন চৌধুরী। অন্য রিপোর্টে জানানো হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য ধরনের বিদায়ী সম্বর্ধনা জনগণকে বিজেপি ভোট দিয়ে সেই পরিস্থিতি তৈরি করতে পারে। এদিন রাজ্যে ভোট প্রচারে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনায় মমতা বন্দ্যোপাধ্যায় তার ইস্তফা যে দাবি করেছিলেন তাতেও সাড়া দিয়েছেন অমিত শাহ। এদিন অমিত শাহ বলেন, 10 বছর ক্ষমতায় থাকার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বড় ধরনের বিদায়ী সংবর্ধনা প্রাপ্য। তার জন্য তিনি একটা অনুরোধ রাখতে চান, জনগণ দিদিকে বড় বিদায়ী সম্বর্ধনা দিতে পারে। তবে শনিবারের পরে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের শীতলকুচি কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন। তিনি অভিযোগ করেন, অমিত শাহ নির্বাচন কমিশনের পাশাপাশি কেন্দ্র বাহিনীকে নিয়ন্ত্রণ করছে। অমিত শাহ কেন্দ্র বাহিনীকে ঢাল করে ষড়যন্ত্রের চাল বুনছেন বলে অভিযোগ জানান। এদিন সকালে কোচবিহারের ঘটনাকে গণহত্যা অভিযোগ বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, দিদি বারবারই অমিত শাহের পদত্যাগের দাবি করেন। তবে এ ব্যাপারে অমিত শাহ জানাচ্ছেন, দিদি যখন জনগণ তাকে বলতে তখন ইস্তফা দেবেন, কিন্তু দিদি আগে ইস্তফার জন্য তৈরি থাকতে বলছেন অমিত শাহ। অন্যদিকে জানানো হচ্ছে, আরো 2 মন্ত্রীর পদত্যাগ করবেন, তারপর জারি হবে রাষ্ট্রপতি শাসন। আগামী 15 দিনের মধ্যেই মহারাষ্ট্রের আরো 2 মন্ত্রী পদত্যাগ করবেন এবং তারপরেই রাজ্যটি রাষ্ট্রপতি শাসনের জন্য একেবারে উপযুক্ত হয়ে উঠবে। চাঞ্চল্যকর এই দাবি করলেন সে রাজ্যের বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাটিল। মুম্বাইয়ের সাংবাদিকদের সামনে পাটিল বলেন, ভবিষ্যতে যা আছে তা সাধারণ মানুষের অনুমেয়। তবে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে বা কারো নাম উল্লেখ করতে চাননি তিনি কেবল জানিয়েছেন, আগামী 15 দিনের মধ্যে রাজ্যের আরো 2 জন মন্ত্রী পদত্যাগ করবেন। প্রথমে কয়েকজন ব্যক্তি এই মন্ত্রীদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন, তারপরেই এরা পদত্যাগ করবেন। বিজেপি সভাপতির এই দাবির একদিন আগেই সাসপেন্ড পুলিশ অফিসার সচিন ওয়াজে চিঠি লিখে দাবি করেছিলেন মুম্বাই পুলিশে তার চাকরি টিকিয়ে রাখার জন্য। সিরহাট থেকে ফের
নাগরিকত্ব নিয়ে সরব হলেন অমিত শাহ। শরণার্থীদের দিলেন নাগরিকত্ব প্রদানের প্রতিশ্রুতি। সেই সঙ্গে এক হাতে নিলেন মমতাকে। শীতলকুচি কাণ্ডের প্রতিবাদ ও বিশিষ্টজনদের ধর্মতলায় সামিল করেন কবি সুমন। এদিন অমিত শাহ বলেন, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের এক নেত্রী বলছেন দলিত সমাজের মানুষ স্বভাবে ভিখারি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে মাতুয়া নমশূদ্র রাজবংশী সমাজ গৌরবের সঙ্গে মাথা উঁচু করে বাঁচেন তাদের ভিখারি বলছেন, তাদের অপমান করছেন। দিদি, আপনার একটু লজ্জা অবশিষ্ট থাকলে ওই নেত্রীকে আপনি আজ বিদায় জানান। তবে আমি জানি আপনি তা করতে পারবেন না। অপরদিকে এরপরে রয়েছে রাজ্যের শেষ হয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দফার ভোট। তবে এই 4টি আসনে মোট 135টি আসনে ভোট হয়। আর এই 135টি আসনের মধ্যে কে কটি পেতে পারে, তৃণমূল কটি পেতে পারে বা বিজেপি কটি পেতে পারে অথবা সংযুক্ত মোর্চাই বা কত পেতে পারে, সমীক্ষা কি জানাচ্ছে চলুন দেখে নেওয়া যাক এক নজরে। তবে যে সমীক্ষাটি উঠে এসেছে সেটি জানলে আপনিও চমকে উঠবেন। সমীক্ষা অনুপাতে প্রথম 30 দফাতে তৃণমূল পেতে পারে 22টি, যেখানে আর বিজেপি পেতে পারে 8টি। দ্বিতীয় দফা যে হেভিওয়েট ভোট ছিল নন্দীগ্রামে, সেখানের ফলাফলটাও কিন্তু সমীক্ষা জানাচ্ছে অন্যরকম। জানলে আপনিও অবাক হবেন। এত ঝামেলা রিগিং এর পরেও জানানো হচ্ছে যেখানে দ্বিতীয় দফা ভোটে তৃণমূল পেতে পারে 20টি এবং বিজেপি পেতে পারে 10টি। আর তৃতীয় দফা ভোটে ব্যাপক ফলাফল করতে পারে তৃণমূল, যেখানে 31টি আসনের মধ্যে 24টাই পেতে পারে তৃণমূল, আর 6টি পেতে পারে বিজেপি, আর 1টি পেতে পারে সংযুক্ত মোর্চা। চতুর্থ দফার ভোটে যেখানে কারো কারো দাবি বলা হচ্ছে এই 44টার মধ্যেই 25-এর ঊর্ধ্বে পাবে তৃণমূল এবং 10 এবং 15-এর ঊর্ধ্বে পাবে বিজেপি। বাকি এবং বাকিগুলিতে সংযুক্ত মোর্চা ভালো ফলাফল করলেও কোনো সিট পাওয়ার সম্ভাবনা নাই, বাকিগুলো সরাসরি পেতে পারে বিজেপি। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।